হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষা চলছে। আজ 8ই অক্টোবর। এখন আমি আলোচনা করব ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে। তোমাদের ফার্স্ট শিফটে আমি যে কয়েকটি প্রশ্ন সংগ্রহ করতে পেরেছি তার সম্ভাব্য সমাধান তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার উচ্চতা কত? তো কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার উচ্চতা 8,586 মিটার। এটি নেপালের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার। 8,848 মিটার মাউন্ট এভারেস্টের উচ্চতা। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রধান কতগুলি বন্দর রয়েছে? তো ভারতে প্রধান 13টি বন্দর রয়েছে। এই 13টি বন্দর কি? কান্ডালা বন্দর, এটা গুজরাটে। জওহরলাল নেহেরু বন্দর মহারাষ্ট্রে। মুম্বাই বন্দর মহারাষ্ট্রে। বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশে। চেন্নাই বন্দর তামিলনাড়ুতে। মারমাগাও, ঠিক আছে, মারমাগাও বন্দর গোয়াতে। পোর্ট ব্লেয়ার বন্দর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গে। পারাদ্বীপ বন্দর উড়িষ্যায়। কোচিন বন্দর কেরালায়। তুতিকোরিন বন্দর তামিলনাড়ুতে। এন্নোর বন্দর চেন্নাইতে। আর পানম্বুর পোর্ট ব্যাঙ্গালোর বা নিউ ব্যাঙ্গালোর বন্দর কর্ণাটকে। তো টোটাল 13টি প্রধান বন্দর। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ এর লেখক কে? তো গীত গোবিন্দর লেখক কবি জয়দেব। কবি জয়দেব গীত গোবিন্দর লেখক। সেন বংশের শাসক রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত একটি কাব্য। এই গীত গোবিন্দর লেখার সময়কাল 12 শতক। 12 শতকে কবি জয়দেব এই গীত গোবিন্দ লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? তো ভারতের ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? তো সঠিক উত্তর হবে সি.কে. নাইডু। 1932 সালে সি.কে. নাইডু তিনি ভারতীয় দলের প্রথম অধিনায়ক ছিলেন এবং তিনি টেস্ট দলের প্রথম অধিনায়ক। স্বাধীন ভারতে প্রথম অধিনায়ক ছিল লালা অমরনাথ। লালা অমরনাথ ছিলেন স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক। আর অজিত ওয়াদেকর ছিলেন প্রথম পুরুষ ওডিআই দলের অধিনায়ক। অজিত ওয়াদেকর ছিলেন প্রথম পুরুষ ওডিআই দলের অধিনায়ক এবং বীরেন্দ্র সেহবাগ ছিলেন প্রথম টি-20 দলের অধিনায়ক। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, রুক্মিণী দেবী অরুণডালে কোন নাচের সঙ্গে যুক্ত? তো রুক্মিণী দেবী অরুণডালে তিনি ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। রুক্মিণী দেবী অরুণডালে তিনি 1956 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। রুক্মিণী দেবী অরুণডালে তিনি ভারতীয় ইতিহাসে প্রথম মহিলা যিনি ভারতের উচ্চ কক্ষে বা রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত হন। তো তিনি 3 এপ্রিল 1952 থেকে 2 এপ্রিল 1962 পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত ছিলেন। এই রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জন সদস্যকে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের থেকে মনোনীত করে থাকেন। ঠিক আছে, তো বিভিন্ন শিল্প হতে পারে, খেলোয়াড় হতে পারে, ঠিক আছে, কবি সাহিত্যিক হতে পারে, এদের থেকে কিন্তু এই 12 জন সদস্যকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করেন। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, ক্লোরোপ্লাস্ট কোথায় উপস্থিত থাকে? ক্লোরোপ্লাস্ট কোথায় উপস্থিত থাকে? তো ক্লোরোপ্লাস্ট মূলত থাকে গাছের পাতায়, কচি কাণ্ডের ত্বকে, ফুলের বৃতিতে এবং কচি ফলের ত্বকে। এই সব জায়গায় কিন্তু ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে। সাধারণত যে সমস্ত কোষ কলাতে সালোক সংশ্লেষ হয় সেই সব কলার কোষে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। এছাড়াও বীজের মধ্যে ভ্রূণে আর বড় গাছের প্যারেনকাইমা কলার কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। তো সাধারণত যেখানে সবুজ জায়গায়, ঠিক আছে, সবুজ উদ্ভিদের কিন্তু ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে।
ঠিক আছে, সাধারণত সবুজ অংশে, গাছের সবুজ অংশে কিন্তু এই ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের জনগণনা কত সালের জনগণনা আইন অনুযায়ী পরিচালিত হয়? তো ভারতের জনগণনা 1948 সালের জনগণনা আইনের অধীনে পরিচালিত হয়। ভারতের যে জনগণনা হয়, ভারতের শেষ জনগণনা হয়েছে 2011 সালে। 2011 সাল ছিল ভারতের শেষ জনগণনা। 2011 সাল যেটি স্বাধীন ভারতের 7তম এবং টোটাল 15তম কিন্তু জনগণনা ছিল। ঠিক আছে, তো 1948 সালের জনগণনার আইনের অধীনে এই জনগণনা পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত হিন্দি উপন্যাস তমস এর লেখককে? বিখ্যাত হিন্দি উপন্যাস তমস এর লেখককে? তো সঠিক উত্তর হবে ভীষ্ম সাহানি। ভীষ্ম সাহানি এই জনপ্রিয় উপন্যাস তমসের লেখক। পরবর্তী প্রশ্ন, 2011 জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শতাংশ হিন্দু সম্প্রদায় রয়েছে? তো দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কিন্তু হিন্দু সম্প্রদায় ছিল 79.8%। 79.8% মানুষ হিন্দু সম্প্রদায়ের। তো সব থেকে বেশি রয়েছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের মোট জনসংখ্যার 95.17% কি হিন্দু ধর্মের। ঠিক আছে, এছাড়াও যদি দেখি, দাদরা ও নগর হাভেলির জনসংখ্যার 93.93% হিন্দু, উড়িষ্যার 93.63% হিন্দু, ছত্তিশগড়ের 93.25% হিন্দু, মধ্যপ্রদেশের 90.89% হিন্দু এবং দমন ও দিউ জনসংখ্যার 90.5% হিন্দু। মৌর্য বংশের পর কোন বংশ মগধের সিংহাসনে বসেন? তো মৌর্য বংশের পর মগধের সিংহাসনে বসেন শুঙ্গ রাজবংশ। ঠিক আছে, মৌর্য রাজবংশের পর মগধের সিংহাসনে বসেন শুঙ্গ রাজবংশ। 185 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ শেষ মৌর্য শাসক বৃহদ্রথকে পরাজিত করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। এই পুষ্যমিত্র সিংহ ছিল বৃহদ্রথের সেনাপতি। ঠিক আছে, শেষ শুঙ্গ রাজা ছিলেন দেবভূতি। তিনি তার মন্ত্রী বাসুদেব কান্ন কর্তৃক নিহত হন। তো শেষ শুঙ্গ রাজা কে ছিলেন? দেবভূতি। পরবর্তী শিফটে আসতে পারে। আর শুঙ্গ সাম্রাজ্যের পর প্রতিষ্ঠিত হয়েছিল কান্ন সাম্রাজ্য। তো প্রথম মৌর্য সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্যের পর শুঙ্গ সাম্রাজ্য, শুঙ্গ সাম্রাজ্যের পর কান্ন সাম্রাজ্য। পরবর্তী প্রশ্ন, একটা বিক্রিয়া দেখো, পিবি বা লেড প্লাস কপার সালফেট থেকে লেড সালফেট প্লাস কপার, এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? তো এটি একটি স্থানচ্যুতি বিক্রিয়া। ঠিক আছে, এটি একটি স্থানচ্যুতি বিক্রিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের অভ্যন্তরে বক্তব্য রাখতে পারেন? তো অনুচ্ছেদ 88। তো এই আর ভেঙ্কটরামণী হলেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল। তিনি 16তম অ্যাটর্নি জেনারেল। তো ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের বক্তব্য রাখতে পারেন? তো এটা হচ্ছে 88 নম্বর অনুচ্ছেদে। কে করতে পারেন? ভারতের অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, ভারতের অ্যাটর্নি জেনারেল যিনি পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের অভ্যন্তরে বক্তব্য রাখতে পারেন। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 76 ভারতের অ্যাটর্নি জেনারেল পদের সাথে সম্পর্কিত। তো ভারতের অ্যাটর্নি জেনারেল অনুচ্ছেদ 88-র অধীনে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের অভ্যন্তরে বক্তব্য রাখতে পারেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন রেলওয়ে এক স্টেশন এক পণ্য উদ্যোগ চালু করেছে? তো সঠিক উত্তর হবে দক্ষিণ মধ্য রেলওয়ে। দক্ষিণ মধ্য রেলওয়ে এই এক স্টেশন এক পণ্য উদ্যোগ চালু করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা রয়েছে যে তপশিলি জাতি
তপশিলি উপজাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীগোষ্ঠী মানুষের শিক্ষা ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের জন্য রাষ্ট্র সচেষ্ট থাকবে। তো এটি কোন সংবিধানে বলা হয়েছে? তো অনুচ্ছেদ 46-এ বলা হয়েছে। তো এটি একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশ নীতির মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, ললিত কলা একাডেমি জাতীয় পুরস্কার 2023 কে পেয়েছেন? ললিত কলা একাডেমি জাতীয় পুরস্কার 2023 পেয়েছেন ডক্টর পবন কুমার। ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 5ই আগস্ট 1954 সালে। এর সদর দপ্তর নতুন দিল্লির রবীন্দ্র ভবন। ঠিক আছে, নতুন দিল্লির রবীন্দ্র ভবন ললিত কলা একাডেমির সদর দপ্তর। তো দেখো, স্বচ্ছ ভারত অভিযান থেকে একটা প্রশ্ন এসেছিল, তো সঠিক কি প্রশ্ন আমার জানা নেই। তো এটা বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2রা অক্টোবর 2014 সালে গান্ধী জয়ন্তীতে এই স্বচ্ছ ভারত অভিযান চালু করেছে। তো তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছো অবশ্যই বলবে স্বচ্ছ ভারত অভিযান থেকে কি প্রশ্ন এসেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।